চামচ দিয়ে চায়ের কাপে চা নাড়ছিল অর্ষা, আর চুপচাপ কথা শুনছিল। এই মানুষগুলোর প্রতি সে ভীষণ কৃতজ্ঞ। এছাড়া ওই মানুষটার প্রতি তার কোনো টান কিংবা অনুভূতি না থাকুক, কাগজে কলমে তো সে তার স্বামী হয়। তার জন্য না হয় সে সুইজারল্যান্ড গেলই। সে চামচ পিরিজের উপর রেখে মৃদু হেসে বলল, আমি যাব। আমেনা বেগম কিংবা জহির চৌধুরী কেউ ভাবতে পারেনি অর্ষা যে রাজি হবে। অর্থাৎ অর্ষার সম্মতি তাদের নিকট অপ্রত্যাশিত ছিল। জহির চৌধুরী সন্তুষ্ট চিত্রে অর্ষার মাথা হাত বুলিয়ে দিলেন। এই সপ্তাহের মধ্যে আমি তোমার যাবার ব্যবস্থা করছি। আমার একলা আকাশ থমকে গেছে, রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। গাড়িতে শ্রেয়া ঘোষালের এই গানটি চলছিল। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি আসে অর্ষার সুইজারল্যান্ড যাওয়ার। সে অনেক বেশি নার্ভাস ফিল করেছে। বুকের ভিতর কেমন ঢিপ ঢিপ শব্দ হচ্ছে। যাওয়ার ডেট এত দূরত্ব ফিক্সড করা হয়েছে যে বন্ধুদের সাথে দেখা করার সুযোগ হয়নি। এখন তো এক একজন এক এক জায়গায় আছে, ওদের ফিরতেও সময় লাগবে, তাই দেখা করা হলো না। এয়ারপোর্ট পৌঁছে ইমিগ্রেশন অবধি অর্ষাকে এগিয়ে দিলেন জহির চৌধুরী। সবকিছু বারবার করে বুঝিয়ে দিয়েছেন। এই প্রথম অর্ষা বাংলাদেশের বাইরে কোথাও যাচ্ছে। একদিকে যেমন ভিতরে ভিতরে উত্তেজনা কাজ করছে, অপরদিকে বেশ ভয়ও লাগছে। প্লেনে ওঠার পর ভয়ের সাথে নার্ভাসনেসও কাজ করছে। তার মতো আরো অনেক বাঙালি আছে এখানে। তবে এখানে যে যার মতো অর্ষার চোখ আটকায় এক কাপলের দিকে। তারা অর্ষার অপোজিটে বসেছিল। দুজনে বেশ খুনসুটি করছে। এই দৃশ্য দেখে অর্ষার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। সে একটা ম্যাগাজিন নিয়ে পড়তে শুরু করে। বেশ কিছুক্ষণ পর পাশের সেই কাপল মেয়েটির হাত থেকে ফোনটা পড়ে যায় অর্ষার পায়ের কাছে। অর্ষা ফোনটি তুলে দেয়। মেয়েটি হেসে বলে, থ্যাংক ইউ। অর্ষাও মৃদু হেসে বলল, ওয়েলকাম। তুমি একা? জানতে চাইল মেয়েটি। অর্ষা হ্যাঁ বোধক মাথা নাড়ালো। মেয়েটি বলল, ও, কোথায় যাচ্ছ? সুইজারল্যান্ড। আমরাও সুইজারল্যান্ডই যাচ্ছি। আমি অ্যাকচুয়ালি জানতে চাচ্ছি সুইজারল্যান্ড কোথায় যাচ্ছ? তোমার হাজবেন্ড থাকে ওখানে? আই সি। আমরা যাচ্ছি হানিমুনে। বাই দ্য ওয়ে, আমি যুথিকা। হাত বাড়িয়ে দিয়ে বলল মেয়েটি। অর্ষাও হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল, অর্ষা। অর্ষা খেয়াল করেছে ছেলেটি যুথিকার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। যুথিকা একবার সেদিকে তাকিয়ে বলল, বড্ড ঘুম পাগল আমার বর। আবার এমনিতেও কয়েকদিন ধরে বেশ জার্নি করা হয়েছে তো, তাই তেমন ঘুমাতেও পারেনি। অর্ষা নীরব থেকে হাসলো শুধু। যুথিকা তার বিয়ের গল্প বলল। বাংলাদেশে কোথায় থাকে, কোথায় কোথায় ঘুরছে, সব গল্প করছে অর্ষার সাথে। অর্ষার শুনতে খারাপ লাগছে না। অ্যাটলিস্ট তার সময় তো কাটছে। প্লেন ল্যান্ড করার পর এয়ারপোর্ট দুজনেই গল্প চলে। অবশেষে যুথিকাও এদিকে ইমিগ্রেশন পার হয়ে চারপাশে অর্ষা অহনাফকে খুঁজে বেড়াচ্ছে। জহির চৌধুরী বলেছিল অর্ষা পৌঁছে এয়ারপোর্টে আহনাফকে পাবে, কিন্তু তাকে তো কোথাও পাওয়া যাচ্ছে না। এত আলোকসজ্জার মাঝে রাত কত হয়েছে সেটা সে জানে না। আরেকটু এগিয়ে যেতেই ব্যস্ত সামনে আসা এক ছেলের সাথে ধাক্কা লাগে অর্ষার। লাকেশটি হাত থেকে ছিটকে পড়ে সেই সাথে স্লিপ খেয়ে নিজেও পড়ে যায়। ছেলেটি ততক্ষণে সামনে এগিয়ে গেল, আবার পিছিয়ে আসে। অর্ষার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, আই এম সো সরি। অর্ষা ব্যথায় মুখটা বিকৃতি করে একাই উঠে দাঁড়ালো। লজ্জিত ভঙ্গিতে একবার আশেপাশে তাকালো। না, বাংলাদেশের মানুষজনের মতো ওরা উৎসুক হয়ে তাকিয়ে নেই। এদিকে অর্ষা হাত না ধরে একা উঠছে বলে ইগোতে লাগে সামনে থাকা ছেলেটি। সে তীক্ষ্ণভাবে অর্ষাকে নোটিশ করে। ব্লু জিন্স সাথে সাদা রঙের একটা কামিজ পরা, গলায় ওড়না ঝুলানো, পায়ে সাদা কেডস, গায়ের রং শ্যামলা। দেখেই মনে হচ্ছে বাঙালি। বাঙালি একটা মেয়ে তার মতো
চকলেট বয়কে এভাবে অগ্রাহ্য করল। স্টেন্স নিজে নিজে এসব ভেবে বিস্মিত হয় হেলেন। সে তো এসেছে বাংলাদেশ থেকে আসা তার ভার্সিটি এক বান্ধবীকে রিসিভ করতে। হুট করে যে এখানে এই অঘটন ঘটে যাবে তার কে জানতো। সে ব্যাপারটিকে আর না ঘাটিয়ে অর্ষাকে আবার সরি বলে চলে গেল। অর্ষাও লাগেজটি তুলে নিয়ে সামনে এগোতে থাকে। তার দু চোখ শুধু আহনাবকে খুঁজে বেড়াচ্ছে। উত্তেজনায় ঘরের মাঝে বারবার পায়চারি করছে আমেনা বেগম। সাথে বারবার আহনাবকে কল করছে। রিং হওয়া সত্ত্বেও আহনাব ফোন রিসিভ করছে না। সে তার বাড়ি আর কারোর সাথে যোগাযোগ না করলেও মাঝে মধ্যে মায়ের সাথে কথা বলতো, খোঁজ খবর নিত। তাহলে আজ আবার হঠাৎ কি হলো? অস্থির চিত্তে মাথায় হাত রেখে সোফায় বসে আছে জহির চৌধুরী। দুশ্চিন্তায় অন্ত আত্মা কাঁপছে তার। এতক্ষণে আসা সুইজারল্যান্ডে পৌঁছে যাওয়ার কথা, অথচ আহনাবের সাথে তারা এখনো কোনো যোগাযোগ করতে পারছে না। অর্ষাকে এয়ারপোর্ট পৌঁছে দিয়ে আসার পর থেকেই আমেনা বেগম এবং তিনি আহনাবের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। অনেকগুলো মেসেজও পাঠিয়েছেন তারা। ডেলিভারি হলেও আহনাব সিন করেনি। চিন্তায় তাদের গলা শুকিয়ে আসছে, হাত পা ঠান্ডা হয়ে অসাড় হয়ে আসছে। জহির চৌধুরী দেয়ালের ঘড়ির দিকে তাকালো। রাত 4:05 বাজে। তাহলে সুইজারল্যান্ড এখন রাত 12:05। এত রাতে মেয়েটা কোথায় আছে এখন? আহনাবের বাড়ির ঠিকানা তো অর্ষাকে দেওয়া হয়নি। তার বুকের ব্যথাটা বাড়ছে। তিনি সোফায় হেলান দিয়ে বসে স্ত্রীর উদ্দেশ্যে বলেন, ফোন ধরেনি? আমেনা বেগম মুখটা কাদো কাদো করে বললেন, না, মেসেজও সিন করছে না। আমার মনে হয় আবার ভুল করে ফেললাম আমেনা। মেয়েটাকে এভাবে একা পাঠানো উচিত হয়নি আমাদের। অনেক বড় ভুল করে ফেললাম। আমেনা বেগম কি বলবে বুঝতে পারছে না। হঠাৎ করে যে আহনা ফোন ধরবে না, মেসেজ সিন করবে না, এটা তো তারা কেউ ভাবতে পারেনি। এর আগেও আমেনা বেগম যতবার ফোন করেছে, মেসেজ করেছে, আহনাব রেসপন্স করেছে। আজ তাহলে হঠাৎ কি হলো ওর? কোনো দুর্ঘটনা? না, এসব ভাবতেই দুশ্চিন্তার পারদ আরো বেড়ে যাচ্ছে। অর্ষা সুইজারল্যান্ড যাওয়ার বিষয়টি আহনাবকে আগেই জানানো হয়নি। তাহলে আহনাব যে কোনো মতেই রাজি হতো না, এটা তারা সকলেই জানে। এজন্য তারা প্ল্যান করছিল অর্ষাকে ফ্লাইটে তুলে দিয়ে অহনাবকে খবরটা জানাবে। তখন অর্ষাকে বাড়িতে না নিয়ে ওর কোনো উপায় থাকবে না। কিন্তু এখন তো মনে হচ্ছে ঘটনার হিতের বিপরীত হয়ে গেল। ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠছিল আহিল। বাইরে লাইটে আলো জ্বলতে দেখে বের হয়। লিভিং রুমে বাবা মাকে দেখে একটু অবাকই হয়। ঘুম ঘুম কণ্ঠে জিজ্ঞেস করে, তোমরা এখনো না ঘুমিয়ে এখানে কি করছো? আহিলকে দেখে জহির চৌধুরী এবং আমেনা বেগম দুজনই অপ্রস্তুত হয়ে পড়েন। অর্ষা সুইজারল্যান্ড যাওয়ার বিষয়টি আহিলের সাথে লুকিয়েছে সবাই। কেননা এভাবে অর্ষা সুইজারল্যান্ড যাওয়ার বিষয়টি সে কোনো মতেই সমর্থন করতো না। রাতে অফিস থেকে বাড়ি ফেরার পর আহিল যখন অর্ষার কথা জানতে চেয়েছিল, তখন তারা মিথ্যে বলেছিল। অর্ষা ওর বাবা বাড়িতে কোনো সমস্যা? বাবা মাকে নিশ্চুপ এবং নির্বাক থাকতে দেখে নিজেই আবার প্রশ্ন করল জহির চৌধুরী আমতা আমতা করে বললেন, না, সব ঠিক আছে। আহিল তীক্ষ্ণ চোখে বাবা মায়ের দিকে তাকায়, শানিত কণ্ঠে বলে, তোমাদের মুখ দেখে মনে হচ্ছে না সব ঠিক আছে। কিছু লুকাচ্ছ তোমরা আমার থেকে। আমেনা বেগম হাসার চেষ্টা করে বলল, না বাবা, কি লুকাবো? কি লুকাচ্ছ সেটাই তো আমি জানতে চাচ্ছি। কিছুই না, তুই অযথাই জেরা করছিস, বলেন জহির চৌধুরী। জেরা করছি না আপু, আমি শুধু জিজ্ঞেস করছি। বললাম তো কিছু হয়নি। আহিলে সর্বপ্রথম এখন সে নামটা প্রথম মাথায় এলো, তা হলো অর্ষা। অর্ষার বিষয় ঘটতে কিছুই বাবা মাকে লুকাচ্ছে না তো? সে কাট কাট গলায় শুধালো, রাতে অর্ষা কখন বাড়ি ফিরছিল? ভয়ে আমেনা বেগম ঘেমে গেছে। একই তো অর্ষার চিন্তায় কলিজায় একটুখানিও পানি নেই। এখন আবার ছেলের জেরার সম্মুখে পড়তে হয়েছে। তারা দুজনই উপলব্ধি করতে পারে আহিলের থেকে কিছু লুকিয়ে
আর লাভ নেই। তারা ভাবছিল অর্ষা আহনাফের কাছে পৌঁছানোর পর তারা আহিলকে সবটা জানাবে। এখন ঘটনা যখন ভিন্ন কিছু, তখন অপেক্ষা করার আর জো নেই। লম্বা দম নিয়ে আমেনা বেগম সবকিছু আহিলকে বলতে শুরু করে। সব শুনে বিস্ফোরিত হয় আহিল। বাবা মায়ের ওপর ক্ষুব্ধ হয়ে বলে, তোমরা আমার না জানিয়ে কাজটা কেন করলে? ভাইয়ার সাথে জোর করে বিয়ে দিয়ে এক ভুল তো করেছ, এখন আবার আরেক ভুল। এটা তো ভুল নয়, রিস্ক। কিভাবে ওকে তোমরা একা পাঠালে বলো তো? রাগে চেঁচিয়ে কথাগুলো বলে ফুলদানিটা ফ্লোরে ছুঁড়ে মারে। তাদের কিছু বলতে না দিয়ে নিজেই বলে, আমার বন্ধুরা আমার জান। সব বন্ধুগুলো চেয়ে অর্ষা যে ব্যতিক্রম, জানো না? ওর বোকা স্বভাবের মা। তোমরা কাজটা একদম ঠিক করনি। ও যদি কিছু হয়, সত্যি বলছি, খুব খারাপ হবে এবার। সে আর কিছু না বলে না শুনে নিজের ঘরে গিয়ে শব্দ করে দরজা লাগিয়ে দেয়। অপেক্ষা করে সকাল হওয়ার। গ্যাঞ্জাম পার্টি বাকিরা কি জানতো অর্ষা সুইজারল্যান্ডে যাওয়ার কথা? হেলেন তার বান্ধবী ঋষিতাকে রিসিভ করে নিয়ে যাওয়ার সময় দেখলেন এয়ারপোর্টের বাইরে এক কোণা দাঁড়িয়ে রয়েছে অর্ষা। চোখে মুখে চিন্তার ছাপ। গাড়িতে ওঠার পূর্ব দুজনে একবার চোখাচোখি হয়ে গেল। হেলেনকে দেখেই অর্ষা জড়সড় হয়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে দাঁড়ালো। হেলেন ওর কাণ্ডে বাঁকা হাসে। ঋষিতা জিজ্ঞেস করে, হাসছিস কেন? হেলেন হেসে দুদিকে মাথা নাড়ায়, যার অর্থ বিশেষ কোনো কারণ নেই। গাড়িটা চোখের আড়াল হতেই অর্ষা হাঁপ ছেড়ে বাঁচে। কিন্তু তার দুশ্চিন্তা তো কমেনি। আহনাফ এখনো কেন আসছে না? আচ্ছা, সে আসবে তো? যদি না আসে তাহলে কোথায় যাবে? এখানকার কিছুতে সে চেনে না। দাঁড়িয়ে থাকতে থাকতেও পা ব্যথা করছিল। তাই লাগেজ মাটিতে রেখে লাগেজের উপর বসে। রাস্তার ধারে থাকা দূরে আলপাইন গাছগুলোর দিকে তাকিয়ে মনে মনে আল্লাহকে ডাকছে। 2 ঘন্টা সে এভাবেই বাইরে বসে থাকে। এছাড়া সে করবেই বা কি? এতক্ষণে আহনাফ আসেনি। এবার তার কান্না পাচ্ছে। সবাই বলছিল আহনাফ নাকি ওকে নিতে আসবে, কিন্তু আসেনি। ও অবশ্য এমন কিছুই ভেবেছিল, কারণ আহনাফ যে ওকে পছন্দ করে না সেটা তো ও ভালো করেই জানে। তবুও সে অপেক্ষা করতেই থাকে। তার কাছে কোনো সিম নেই যে যোগাযোগ করবে। কোথাও পরিচিত কেউ নেই কারো কাছে সাহায্য চাইবে। এই ভিন দেশে এখন সে কোথায় বা যাবে? কোথায় খুঁজবে আহনাফকে? এক্সকিউজ মি। কারো কণ্ঠ শুনে চকিতে মাথা তুলে তাকায় অর্ষা। শর্ট স্কার্ট পরা একটি মেয়ে ঝুঁকে তার দিকে তাকিয়ে রয়েছে। ঝুঁকে দাঁড়ানোর ফলে সিল্কি চুলগুলো ঝুঁকে রয়েছে। মেয়েটি কি বাঙালি? মুখে আদল তো অনেকটাই ওরকমই, তবে দেখতে বেশ ফর্সা। সে সুললিত কণ্ঠে ইংরেজিতে বলল, তোমাকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি। এখানে বসে আছো, কি হয়েছে? দুশ্চিন্তার বোধবুদ্ধি হারানোর উপক্রম অর্ষার। সে কথা বলতে পারছে না। এবার মাটিতেও হাঁটু মুড়ে সামনে বসে। অর্ষা দুশ্চিন্তাগ্রস্ত মুখটা দেখে জিজ্ঞেস করে, তুমি কি বাঙালি? অর্ষা উপর নিচ মাথা ঝাঁকায়। এবার মেয়েটি স্পষ্ট বাংলা ভাষায় বলে, আমিও বাঙালি, তবে ইন্ডিয়ান। তুমি? বাংলাদেশি। ও, আই সি। তুমি বাংলাদেশ থেকে এসেছো? জি। কোথায় যাবে? জুরিখ শহরে। তুমি কি নতুন সুইজারল্যান্ডে? তোমার কেউ নিতে আসেনি? এতক্ষণ যাবৎ আটকে রাখা কান্নাগুলো যেন এবার ঝর্ণার গতিতে আসতে চাইছে। সে দৃষ্টি নামিয়ে দুদিকে মাথা নাড়ে। ফোঁপাচ্ছে সে। মেয়েটি অস্থির হয়ে বলে, এ কি, কাঁদছো কেন তুমি? আমায় বলো কি হয়েছে? এবার অর্ষা সত্যি সত্যি কেঁদে ফেলে। মেয়েটি আবারও জানতে চায় কি হয়েছে। অর্ষা ক্রন্দনরত স্বরে সব বলে। মেয়েটি অর্ষাকে আশ্বস্ত করে বলে, কেঁদো না, আমার বাড়িও জুফি শহরে। তোমার হাজবেন্ড তো এখনো আসলো না। তুমি আপাতত আজ আমার বাসায় চলো। কাল সকালে না হয় দুজনে মিলে তোমার হাজবেন্ডকে খুঁজবো।
ছবি আছে তো? আছে। গুড। এবার বলো, যাবে আমার সাথে? অর্ষা বুঝতে পারছিল না মেয়েটিকে বিশ্বাস করবে নাকি করবে না। পরক্ষণে ভাবলো, এই ভিনদেশে বাঙালি যদি কেউ সাহায্য করে সেটা তো অনেক। রাস্তায় রাস্তায় ঘোরার চেয়ে এই রিস্কটুকু নেওয়া যায়। তাই সে রাজি হয়ে গেল সাথে যাওয়ার জন্য। কিছু ভাঙার শব্দে ঘুমের ঘোরে কাটে আহনাফের, কিন্তু নেশা এখনো কাটেনি। আজ এক বন্ধুর পার্টি উপলক্ষে সারাদিন বারে ছিল। নেশার পরিমাণটা আজ বেশি হয়ে গেছে। সোজা হয়ে দাঁড়াতে পারছে না। হেলেন বাড়িতে দিয়ে না গেলে তো সে বোধহয় আজ বাসায়ও আসতে পারত না। কি ভেঙেছে দেখার জন্য বহু কষ্টে সে উঠে দাঁড়ায়। হেলতে দুলতে এগিয়ে গিয়ে সুইচ টিপে আলো জ্বালায়। ফ্লোরে কাচের গ্লাস ভেঙে পড়ে আছে। পাশে টি টেবিলে লেজ গুটিয়ে বসে আছে ক্যাথিনোর। কাজটা কে করেছে বুঝতে বেগ পেতে হয় না ওর। সে একটা দীর্ঘশ্বাস নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। এরপর কিচেনে গিয়ে ফ্রেশ হতে লেবু এবং ঠান্ডা পানি বের করে শরবত বানায়। 3 গ্লাস শরবত পেটে চালান দেওয়ার পর নেশার ঘোর কাটে তার। মাথায় পানি দিয়ে চুলগুলো ভিজিয়ে নেয়। বেডরুমে গিয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ক্যাথিনকে বলে, অসময়ে ঘুম ভাঙালি, আবার গ্লাসও ভাঙলি, বড্ড জ্বালাচ্ছিস তো তুই। ক্যাথিনও উত্তরে বলে, ম্যাও ম্যাও। ও যে কি বলে ওই ভালো জানে। ওর ম্যাওম্যাও ভাষা বোধগম্য হয় না আহনাকে। সে বালিশের পাশ থেকে ফোনটা হাতে নেয়। হোয়াটসঅ্যাপে মায়ের অনেকগুলো ফোন আর মেসেজ দেখতে পায়। অর্ষা সুইজারল্যান্ড, বিস্ময় হতবাক হয়ে যায় সে। তাদের মেসেজ অনুযায়ী প্রায় 3 ঘন্টা আগেই অর্ষা ফ্লাইট ল্যান্ড করেছে। সে কি করবে বুঝতে পারছে না। ততক্ষণে মায়ের নাম্বার থেকে আবারও কল আসে। সে ফোন রিসিভ করে। ওপাশ থেকে আমেনা বেগম অস্থির হয়ে বলা শুরু করে, কোথায় ছিলি তুই? ফোন কেন রিসিভ করছিলি না? মেসেজও দেখছিস না? আহনাফে ক্ষিপ্ত হয়ে বলে, কাজটা তোমরা একদম ভালো করনি মা। আমি যাচ্ছি এয়ারপোর্ট। সে ফোন কেটে দিয়ে গায়ে একটা শার্ট জড়িয়ে দ্রুত বেরিয়ে পড়ে এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে। এয়ারপোর্ট পৌঁছে পুরো এয়ারপোর্ট তন্ন তন্ন করে খোঁজে, বাইরেও খোঁজে। কোথাও নেই অর্ষা। সে এখন কোথায় খুঁজবে মেয়েটিকে? এই অচেনা শহরের যদি কোনো ক্ষতি হয় সে কি করবে না করে বুঝতে না পেরে এয়ারপোর্টের বাইরে এসে দাঁড়িয়ে পড়ে। মাথা ঠান্ডা করে ভাবার চেষ্টা করে কোন স্টেপ তার নেওয়া উচিত। সে গাড়ি নিয়ে ঝুঁকির স্বরে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে অর্ষার খোঁজার বৃথা চেষ্টা করে। এভাবে একটা মানুষকে খুঁজে পাওয়া মুশকিল, তবে অসম্ভব মনে হয়নি আহনাফের। এমনও হতে পারে আহনাফকে না পেয়ে অর্ষা হয়তো নিজের রাস্তা হেঁটে খোঁজার চেষ্টা করছে। এরকম আরো অনেক কিছু ভেবেই সে অর্ষাকে খোঁজার চেষ্টা করে। একসময় সে হাঁপিয়ে পড়েছে। বুঝতে পারে এভাবে অর্ষাকে খুঁজে পাওয়া সম্ভব নয়। পুলিশের সাহায্য লাগবে। পুলিশ স্টেশনে যাওয়ার আগে মনে পড়লো অর্ষার ছবিও তো তার কাছে নেই। সে গাড়ি এক সাইডে পার্ক করে আমেনা বেগমকে মেসেজ করে অর্ষার কিছু ছবি পাঠিয়ে দিতে বলে। অর্ষা মেয়েটির সাথে তার বাড়িতে এসেছে। সে চোখ ঘুরিয়ে চারপাশটা দেখছে। 2 রুমের একটা ফ্ল্যাট, তবে বেশ নামি দামি বেশভূষা বাড়িটি। আর সবকিছু পরিপাটি করে গোছানো। অর্ষাকে রুম দেখিয়ে মেয়েটি বলল, আগে ফ্রেশ হয়ে এসো। অর্ষা মাথা নাড়িয়ে সায় দেয়। সারাদিনের ক্লান্তিতে শরীর ম্যাচ ম্যাচ করছিল। ফ্রেশ হওয়াটা অতি জরুরি ছিল বটে। সে ফ্রেশ হয়ে এসে দেখে মেয়েটি টেবিলে হরেক রকমের খাবার সাজিয়েছে। অর্ষাকে দেখে হেসে বলল, বসো। অর্ষা বলল, আশেপাশে তাকিয়ে জিজ্ঞেস করে, বাড়িতে আর কেউ থাকে না? না, আমি একাই। ও আচ্ছা, আপনার নাম কি? সুচিকা। আমি কিন্তু খ্রিস্টান। আর আমাকে আপনি করে বলতে হবে না, তুমি করে বলো। উত্তরে অর্ষা একটু হাসলো। মেয়েটি খেতে খেতে জিজ্ঞেস করলো, বাই দ্য ওয়ে, তোমার নাম কি? অর্ষা। আমি মুসলিম। অর্ষা সরলতায়। সূচিকা মুচকি হেসে খাবার সামনে পেয়ে চুপচাপ গলাৎকরণ করছিল অর্ষা। তাকে দেখে বোঝা যাচ্ছে ভীষণ ক্ষুধার্ত সে। তাই সূচিকা খাওয়ার সময় আর কোনো কথা বলল না। দুজনে খাওয়া দাওয়া পর্ব শেষ করে ঘুমাতে যায়। শুয়ে শুয়ে দুজনে দেশের গল্প করছিল। অর্ষা এক পর্যায়ে বলে, আপনি অনেক ভালো আপু।
ভাগ্যিস আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল, নয়তো আল্লাহ ভালো জানে এখন আমার কি হতো। সূচিকা হেসে বলে, ডোন্ট ওয়ারি বেবি, গড যা করে ভালোর জন্যই করে। আচ্ছা, তোমার হাজবেন্ড কেন তোমাকে নিতে এলো না? অর্ষা প্রত্যুত্তরে দীর্ঘশ্বাস ফেলে বলো, তার সাথে আমার সম্পর্ক স্বাভাবিক নয়, সে আমাকে পছন্দ করে না। এরপর বিস্তারিত সবই বলল। সব শুনে সূচিকা জিজ্ঞেস করে, তোমাদের মাঝে ফিজিক্যাল কোনো সম্পর্ক হয়নি? অর্ষা একটু অস্বস্তি হয়ে পড়ে, জড়তা নিয়ে বলে, না। আচ্ছা ঠিক আছে, অনেক জার্নি করে এসেছো, এখন তুমি ঘুমাও, কাল সকালে গল্প করা যাবে। কথা সত্য, অর্ষা সত্যি ভীষণ ঘুম পেয়েছে। সে গুড নাইট বলে অল্প কিছু সময়ের মাঝে ঘুমিয়ে পড়ে। আচমকা ঘুমের মাঝে সে অনুভব করে কেউ তার শরীরে হাত বুলাচ্ছে। দুঃস্বপ্ন ভেবে কাটাতে চাচ্ছিল না, স্পর্শগুলো বাস্তব মনে হচ্ছিল। চকিতে চোখ মেলে তাকায় অর্ষা। সবুজ ডিম লাইটের আলোয় স্পষ্ট দেখতে পায় সূচিকা অর্ধনগ্ন হয়ে অর্ষার উপর ঝুঁকে রয়েছে এবং শরীরে হাত বুলাচ্ছে। অর্ষা ধাক্কা দিয়ে সরাতে সরাতে জিজ্ঞেস করে, এসব আপনি কি করছেন আপু? সরেন প্লিজ। আপু, আপনি এমন করছেন কেন? সূচিকা ঘোর লাগা কণ্ঠে বলল, স্টপ ইউ মাউথ বেবি। এরপর সে অর্ষার ঘাড়ের কাছে মুখ নিয়ে চুমু খায়। ভয় আতঙ্কে চেহারা বর্ণ পাল্টে গেছে অর্ষা। সে ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে সুজি থেকে নিজেকে ছাড়ানোর। সে তো এটা বুঝতে পারছে না, একটা মেয়ে হয়ে সে কেন এমন করছে। পর মুহূর্তে তার মাথায় এলো, সুজি কি তবে লেসবিয়ান? অর্ষার মস্তিষ্ক ফাঁকা হয়ে যাচ্ছে, মাথা কাজ করছে না। মনে মনে সে আইতুল ঘুষি পড়তে লাগলো। সেই মুহূর্তে সে খেয়াল করলো বেড সাইডের টেবিলে কাচের গ্লাসটি। গ্লাসটা হাতের মুঠো শক্ত করে ধরে জোরে আঘাত করে সুজির মাথায়। হঠাৎ আক্রমণে সুচিকা দুর্বল হয়ে পড়ে। সে সুযোগে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে আসা দৌড়ে ঘরের বাইরে বের হয়। পিছন পিছন সুচিকাও আসতে থাকে। অসা দৌড়ে মেন দরজার কাছে চলে যায়। ভাগ্যিস তারা ছিল না। সে দরজা খুলে দৌড়াতে থাকে রাস্তায়। পিছন পিছন সুচিকাও রাখছে। সে বারবার বলছে, অর্ষা দাঁড়াও, বলছি, আমি বলছি দাঁড়াও। অর্ষা প্রাণপণে দৌড়াতে থাকে। সেই সময় সুচিকা এবং অর্ষাকে এভাবে দৌড়াতে দেখতে পায় আগত গাড়িতে থাকা পুলিশ। এভাবে দুজনকে দৌড়াতে দেখে তাদের সন্দেহ হয়, তাই তারাও ওদের ফলো করা শুরু করে। গাড়ি নিয়ে দাঁড় করা অর্ষার সামনে। অর্ষা থমকে দাঁড়ায়। গাড়ি থেকে পুলিশ বের হয়ে দুজনকে ধরে ফেলে। একজন অর্ষাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? অর্ষা হাউমাউ করে কাঁদতে থাকে। কান্নার জন্য ঠিকমতো কথা বলতে পারছে না, তাই পুলিশ দুজনকে থানায় নিয়ে আসে। থানায় গিয়ে অর্ষা কিছুটা শান্ত হয়। এমন কিছু কখনো তার সাথে হতে পারে না, হবে সে কল্পনা তো ভাবেনি। মনে পড়লে বুক ফেটে কান্না আসছিল। শান্ত হন, কি হয়েছে আমাদের বলুন, বলল সামনে বসে থাকা পুলিশ। অর্ষা ফুপিয়ে ফুপিয়ে বিস্তারিত সব বলে। সমস্ত ঘটনা জানার পর সুচিকাকে লকাপার অর্ষাকে সামনে বসিয়ে রাখে। সে তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। দুজন পুলিশকে সুচিকার বাসায় পাঠানো হয়েছে অর্ষার জিনিসপত্রগুলো নিয়ে আসার জন্য। অর্ষাকে শান্ত করতে সামনে বসে থাকা পুলিশটি পানির গ্লাস বাড়ি দিয়ে বলল, পানি পান করুন। কাঁপা কাঁপা হাতে গ্লাসটি হাতে নিয়ে এক চুমুকে সম্পূর্ণ পানি শেষ করে অর্ষা। কান্নার পরিমাণ কিছুটা কমে এসেছে এখন। সে শান্ত হয়ে চেয়ারে বসে আছে, হাত পা কাঁপছে এখন। মনে হচ্ছে কোনো ঘোরের মাঝে মাঝে আটকা পড়ে আছে। ঘটনাটি কিছুতেই ভুলতে পারছে না অর্ষা। কিছুক্ষণ বাদে পরিচিত কণ্ঠে নিজের নামটি শুনে চমকে পিছনে তাকায় অর্ষা। আহনাব দাঁড়িয়ে রয়েছে। নিজের চোখকে সে বিশ্বাস করতে পারছে না। এক পলক নিশ্চুপ তাকিয়ে থেকে উল্কার বেগে দৌড়ে গিয়ে আহনাবকে শক্ত করে জড়িয়ে ধরে। সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরে সে। শার্ট খামচে ধরে হাউমাউ করে কান্না করতে শুরু করে। আহনাব কিছু বলছে না, শুধু আলতোভাবে অর্ষার মাথায় হাত রাখে। আহনাব থানায় এসে অর্ষার নিখোঁজ হওয়ার ডায়েরি করে গিয়েছিল। সেই সাথে সকল ইনফরমেশন, ছবি এবং সমস্ত ঘটনার বিস্তারিত বলছে। পুলিশ তাদের সর্বোচ্চ সহায়তা করবে বলে জানিয়েছিল, কিন্তু তবুও মনের ভিতর ভয়ের দানা ধীরে ধীরে বীজ এবং অল্প সময়ে তা বিশাল মহীরূপে আকার ধারণ করছিল। অস্বস্তি, দুশ্চিন্তা ঘাট হয়েছিল আহনাবের সমস্ত
তনুমন। সে অর্ষাকে সহ্য করতে পারে না, এ কথা ঠিক। তাই বলে সে তো কখনোই অর্ষার ক্ষতি চায়নি, আর চায়ও না। তার সমস্ত রাগ গিয়ে পড়ছিল তখন বাবা মায়ের উপর। অন্যদিকে বাবা মা যখন শুনলো অর্ষাকে এয়ারপোর্ট গিয়ে পায়নি, তখন তাদের দুশ্চিন্তা শেষ ছিল না। আমেনা বেগম তো কান্নাকাটি জুড়ে দিয়েছিল। জহির চৌধুরী একটু পর পরে আহনাবকে ফোন করে জিজ্ঞেস করছিল অর্ষাকে পাওয়া গেছে কিনা। রাগে ক্ষোভে বাবা মাকে দুই চারটা কথা শুনিয়ে দিতে গিয়েই নিজেকে সামলে নিয়েছে আহনা। দুশ্চিন্তাগ্রস্ত মন ও অসাড় হওয়া শরীর নিয়ে যখন সে বাড়িতে পৌঁছালো, তার ঠিক মিনিট 10 পরই থানা থেকে ফোন আসে। পুলিশ যখন জানালো অর্ষাকে তারা পেয়েছে, তখন মনে হলো অনেক বছর বাদে সে কোনো খুশির খবর পেয়েছে। কোনো কিছু না ভেবে তখনই আবার বেরিয়ে পড়েছিল থানা আসার জন্য। বিধ্বস্ত অর্ষাকে মাথা নত করে চেয়ারে বসে থাকতে দেখে কয়েক সেকেন্ডের জন্য হলেও তার বুকটা ধপ করে কেঁপে উঠেছিল। তার ভাবনার পর পুরাবার পূর্বে মুখ থেকে বেরিয়ে এসেছিল অর্ষা নামটি। আর এরপর প্রবল বৃষ্টিপাতের মতোই অর্ষা ছুটে এসে বুকে ঝাঁপিয়ে পড়াটা ছিল বিশাল মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো। যদিও তখন ভয়টা ক্রমশ বাড়ছিল। এই মুহূর্তে আহনাব এবং বর্ষা দুজনে পুলিশ স্টেশনে রয়েছে। আহনাবের গা ঘেঁষে পাশাপাশি বসে আছে অর্ষা। আহনাবের এক হাত জড়িয়ে ধরে হাতের বাহুতে গাল ঠেকে রয়েছে। অর্ষার শরীরে কাঁপুনি স্পষ্ট টের পাচ্ছে আহনাব। সে পুলিশের কাছে বিস্তারিত সব শুনছে। সব ঘটনার পর অর্ষার মতো মেয়ে ভয় পাওয়া অস্বাভাবিক কিছু নয়। অন্য কেউ হলে তো ভয়ে জমে যেত। সেখানে অর্ষা নেহাতি সহজ সরল, শান্ত এবং ভীতু গোছের মেয়ে। আল্লাহ যে ওকে রক্ষা করেছে, এতেই আহনাব মনে মনে আল্লাহকে শুকরিয়া জানায়। আহনাব ক্ষীণ স্বরে বলে, অর্ষা, তোমার কি শরীর খারাপ লাগছে? অর্ষা ফোঁপাচ্ছিল, বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলল, না। অথচ তার গায়ে তখন প্রচণ্ড জ্বর। কিরকম পাখির ছোট্ট ছানার মতো আহনাবের গা ঘেঁষে রয়েছে। অন্য সময় হলে অর্ষা লজ্জাতে সামনে আসতো না। আর সেখানে তো আহনাব দীর্ঘশ্বাস নেয়। যে দুটি পুলিশে অর্ষার জিনিসপত্র আনার জন্য পাঠানো হয়েছিল, তারাও কিছুক্ষণ বাদে সব নিয়ে ফিরে আসে। আহনাব সবকিছু চেক করে পুলিশকে ধন্যবাদ জানায়। অর্ষা তখনও আহনাবকে ছাড়েনি, যেন ছাড়লেই সে আবার হারিয়ে যাবে। তাছাড়া অচেনা এই ভিনদেশে এখন অর্ষা একমাত্র ভরসা কেন্দ্রবিন্দু তার আহনাবই। সেটা এ দুজন মানুষ স্বীকার করুক না করুক, বাস্তবতা তো এটাই। পুরোটা রাস্তাও অর্ষা আহনাবের হাত ছাড়েনি। বাড়ি ফিরে অর্ষাকে সোফায় বসালো সে। অর্ষার জন্য পানি আনতে গিয়ে দেখল দেওয়ালে আড়াল থেকে ক্যাথিয়ন উঁকি দিয়ে তাকিয়ে আছে। দৃষ্টি তার অর্ষার দিকে আটকে রয়েছে। মনে মনে হয়তো ভাবছে, এ নতুন মানুষটা আমদানি হলো কই থেকে আবার। আহনাব পানি এনে দিল। অর্ষা বিনা বাক্য পানিটুকু পান করে। নিস্তেজ স্বরে বলে, ভালো লাগছে না? ঘুমাবো। অর্ষাকে ধরে উঠিয়ে আহনাব বলে, চলো। দুটো বেডরুম আহনাবের ফ্ল্যাটে। সে যেই রুমে থাকে তার পাশে রুমে অর্ষাকে নিয়ে যাবে ভাবল। পরক্ষণে ভাবল রুমটা গোছানো হয়নি, আজ বরং অর্ষা তার রুমেই থাকুক, পরে না হয় ওই রুমে শিফট করবে। সে অর্ষাকে নিজের ঘরে নিয়ে শুয়ে দিল। মাথা হাত দিয়ে ব্যথা কোঁকড়াচ্ছে অর্ষা। সে জড়ানো কণ্ঠে অনুরোধ করে বলে, প্লিজ আপনি কোথাও যাবেন না, এখানেই থাকুন। যাচ্ছি না কোথাও, তুমি একটু শুয়ে থাক। আহনা ফার্স্ট এজ বক্স থেকে থার্মোমিটার নিয়ে জ্বর মেপে দেখল 103 ডিগ্রি জ্বর। অস্ফুট স্বরে বলল, সর্বনাশ, অনেক জ্বর। এরপর সে জ্বরের ট্যাবলেট নিয়ে অনেকটা জোরপূর্বক অর্ষাকে খাইয়ে দিল। পাশে বসে কিছুক্ষণ জলপট্টি দিয়ে জ্বর নামালো। সকাল হলে ডাক্তারের কাছে নিতে হবে। অর্ষার ঘুমানোর পর ফোন হাতে নিল। বাবা মা অনেকগুলো কল আর মেসেজ করেছে। আহনাবের এই মুহূর্তে কথা বলতে ইচ্ছে করছে না। তাই সে ঘুমন্ত অর্ষার ছবি তুলে মাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে লিখল, চিন্তা করো না, অর্ষা এখন আমার কাছে আছে, ঘুমাচ্ছে, কাল সকালে ফোন করব। এরপর ফোন চার্জ দিয়ে মাঝখানে কোলবালিশ রেখে সেও অর্ষার পাশে শুয়ে পড়ল। লাইট নেভায়নি আজ। যখন তখন অর্ষার ঘুম ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আজ। অন্ধকার দেখে ফের যদি ভয় পায়,
এই আশঙ্কা লাইট জ্বালিয়ে রাখল। যদিও লাইটের আলো তার ঘুম আসছে না, কিন্তু কিছু করার নেই তো। পাশে ফিরে শুতে গিয়ে দেখল ক্যাথিনর এই রুমে এসেছে। চেয়ারের উপরে গুটিসুটি হয়ে ঘুমাচ্ছে। আহনাফ মৃদু হাসে ক্যাথিয়নকে দিকে তাকিয়ে, মনে মনে বলে, ভাগ্যিস তুই গ্লাসটা ভেঙেছিলি। সকাল 7:24। সারা রাত দুশ্চিন্তায় ঠিকমতো ঘুমাতে পারেনি আহিল। আমেনা বেগম অবশ্য এসে ভয়ে ভয়ে অসার পৌঁছানোর খবর জানিয়ে গিয়েছে। তবে আহিল তার কথায় কোনো রেসপন্স করেনি। সকাল হতে একে একে সব বন্ধু নাম্বারে ফোন করে ইমার্জেন্সি দেখা করার কথা বলে। ওর হঠাৎ দেখা করার কথা সবাই চমকে ওঠে। নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছে আহিল, আর তাই সবাইকে দেখা করতে বলছে। সকাল 9টা, সবাই রেস্টুরেন্টে থাকার কথা। আহিল রেডি হয়ে 8:30টার দিকে বের হয়। ডাইনিং রুম থেকে রেনু জিজ্ঞেস করে, ভাইজান নাস্তা করবেন না? না বলে আহিল চলে যাচ্ছিল, আবার কি ভেবে যেন ফিরে আসে। ডাইনিং রুমে কেউ নেই। সে রেনুকে জিজ্ঞেস করে, বাবা মা কোথায়? ঘুমাইতেছে, রাতে ঘুম হয় নাই তো তাই। রেনু আপা, তুমি কি জানতে অর্ষা সুইজারল্যান্ড যাওয়ার কথা? রেনুর বুকটা কেঁপে ওঠে এবার। আহিল শান্তভাবে জিজ্ঞেস করলো, ওর চোখে মুখে থাকা রাগের আভাস স্পষ্ট টের পাওয়া যাচ্ছে। কি হলো জানতে? রেনুকে নীরব দেখে ফের প্রশ্নটি করে আহিল। রেনু ভয়ে ভয়ে বলল, অর্ষা আপা যাওয়ার আগের দিন জানছিলাম। আহিল কিছু বলল না, শুধু তেষ্টাভাবে হেসে সেখান থেকে প্রস্থান করল। গ্যাঞ্জাম পার্টি সকলে রেস্টুরেন্টে ছিল, নিজেরাই আলোচনা করছিল আর ভাবছিল কি করে আহিলকে হ্যান্ডেল করবে। আহিলকে রেস্টুরেন্টে প্রবেশ করতে দেখে সকলে নড়েচড়ে বসল। আহিলও বেশ স্বাভাবিক ভঙ্গিতে এগিয়ে এসে একটা চেয়ার টেনে বসে পড়ল। সবার দিকে তাকিয়ে দেখে সকলে ওর দিকেই এতস্ত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আহিল ভুরু কুঁচকে বলল, কি? ওরা অপ্রস্তুত হয়ে বলল। আশিক অনেকটা সাহস সঞ্চয় করেই জিজ্ঞেস করলো, হঠাৎ জরুরি তলব? আহিল কিছুটা সময় চুপ করে রইল, এরপর লম্বা দম নিয়ে বলল, যাক, তোরা যখন আসল প্রসঙ্গে চলে এলি তখন আমিও আর বনিতা না করি। একটু থেমে ফের বলল, অর্ষা যে সুইজারল্যান্ডে গেছে তোরা জানিস? সকলে একবার মুখ চাওয়াচাই করে সস্বরে বলল, জানি। কবে থেকে জানিস? সবাই এবার নিরুত্তর। আহিল বলল, চুপ করে থাকবি না। কবে থেকে জানিস তোরা? যাওয়ার পরে জেনেছিস নাকি আগে থেকে জানিস? এবার ওরা সবাই চুপ করে থাকে। আহিল বেশ শান্তভাবে বলল, উত্তর দিবি না তোরা? লামিয়া ভাঙা ভাঙা স্বরে বলল, বেশ কিছুদিন ধরে জানতাম। সবাই আহিল চোখে মুখে এবার স্পষ্ট ক্রোধে ফুটে ওঠে, সেই সাথে পুরো মুখখানা অভিমানে ছেয়ে যায়। বিতৃষ্ণার মুখ তেতো হয়ে ওঠে। সে কিছুক্ষণ নীরব থেকে নিজে ধাতস্থ করে, অভিমানী কণ্ঠে বলে, তোরা তোরা সবাই সব জানতি, শুধু আমি বাদে। এমনকি অর্ষাও আমায় কিছু জানানোর প্রয়োজন মনে করল না। ওয়েল, দরকার নেই, তোদের কাউকে আমার আর দরকার নেই। ভালো থাক তোরা। জুই বলে, দোস্ত তুই রাগ করিস না, আমাদের কথাটা শোন। না না, আমি রাগ করছি না। রাগ করবই বা কাদের উপর? অর্ষার উপর? তোদের উপর? আমার পরিবারের উপর? লাভ নেই তো, তোরা আমায় আপন ভাবিস না, সেটা আমার বোঝা হয়ে গেছে। দেখ দোস্ত, তুই আহনাব ভাইয়ের উপর রেগে আছিস, এভাবে বিয়েটাও মানতে পারিসনি। অন্যদিকে আহনাব ভাইয়া এবং অর্ষা দুজনেই কেউ কাউকে বোঝার সুযোগটুকু পাচ্ছিল না। এভাবে যদি ওরা দূরে দূরে থাকে তাহলে সম্পর্ক গড়ার আগেই সম্পর্কটা ভেঙে যেত। তাই অর্ষা সুইজারল্যান্ড যাওয়াটা প্রয়োজন ছিল। তোকে আগেই জানানো হয়নি, কারণ তাহলে তুই রাজি হতি না, আর তুই না বললে অর্ষা কখনো যেত না। তাই পুরো বিষয়টা তোর থেকে গোপন রাখা হয়েছিল। ভুল না বুঝে ঠান্ডা মাথায় ভেবে একটু বোঝার চেষ্টা কর, বলল আশিক। বললাম তো, ভুল বুঝিনি। তোরা যেটা ঠিক মনে করছিস সেটাই করছিস। অর্ষা তোদের ফ্রেন্ড, তাই ওর ভালো মন্দ শুধু তোরাই ভাবিস। অর্ষা আমার বাবা মায়ের বড় ছেলের স্ত্রী, তাই ওর ভালোটা শুধু তারাই বোঝে। কিন্তু আমি কে বল? আমি কেউ নয়, ওদেরও না, তোদেরও না। যাই হোক, উঠছি আমি। ভালো থাকিস তোরা। প্লিজ রাগ করিস না, এবারের মতো আমাদের ক্ষমা কর। সরি দোস্ত। আহিল শূন্য না কিছু একরাশ চাপা অভিমান সঙ্গে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। জুরিখ শহরে এক পরিচিত ডাক্তার রয়েছে আহনাফের। সকাল হতেই আহনাফ তাকে বাড়িতে নিয়ে আসে। রাতে অবশ্য অর্ষার জ্বর অনেকটা কমে এসেছিল। সে অর্ষাকে দেখে প্রেসক্রিপশন লিখে দিল।
ডাক্তার চলে যাওয়ার পর অর্ষার ঘুম ভাঙে। সে যেদিকে তাকাচ্ছে সেদিকে শুধু সাদা রঙের ছড়াছড়ি। বেড কভার, বালিশের কভার, জানালার পর্দা সবকিছু সাদা রঙের। সে মাথাটা দুহাতে ধরে উঠে বসে। হঠাৎ মাথা আবার চক্কর দিয়ে ওঠায় বিছানায় শুয়ে পড়ে। ডান হাতটা বিছানার উপর রাখতেই নরম উষ্ণ তুলতুলে কিছু অনুভব করে সে। চোখ মেলে তাকিয়ে দেখে সবকিছু চারদিকে ঘুরছে, ঝাপসা লাগছে। সে আবার চোখ বন্ধ করে ফেলে। কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে। ততক্ষণে উষ্ণ জিনিসটা আরো বেশি করে অনুভব করছে সে। কি সেটা বোঝার জন্য পাশে তাকাতেই দেখতে পায় সাদা ধবধবে একটি বিড়াল তার হাতের ওপর শুয়ে রয়েছে। খানিকক্ষণ স্তব্ধ হয়ে থাকে সে। এরপর যার পর নাই আকাশ পাতাল কাঁপিয়ে জোরে চিৎকার দেয়। হাতটা তড়িৎ বেগে সরিয়ে দৌড়ে রুম থেকে বের হয়। অর্ষার চিৎকার শুনে ভয় পেয়ে যায় অহনাব। এদিকে ক্যাথিওনের ঘুম ভেঙে গেল। সে অর্ষার পিছু দৌড় দেয়। এটা দেখে তো অর্ষা আরো জোরে চিৎকার করতে শুরু করে। ডাক্তারকে এগিয়ে দিতে বের হয়েছিল অহনাব। গার্ডেন থেকে দূরত্ব পায় সে বাড়ির দিকে আসে। মেইন দরজা চাপানো ছিল। অর্ষাও বের হতে যায় আর অহনাব ভিতরে ঢুকে যায়, যার ফলে দারুণ একটা ধাক্কা খায় দুজনে। টাল সামলাতে না পেরে অর্ষা পড়ে যায় উপক্রম। সেই সময় আহনাব তার শক্তপোক্ত হাতে অর্ষাকে ধরে ফেলে। সাপোর্ট পেয়ে অর্ষা একবার শক্ত করে আহনাবকে জড়িয়ে ধরে। আহনাব জানতে চায়, কি হয়েছে, তুমি চিৎকার করছো কেন? তখন দেখতে পায় সামনে ক্যাথিয়ন দাঁড়িয়ে ওর দিকেই তাকিয়ে রয়েছে। আহনাব বলে, বাই এনি চান্স তুমি ক্যাথিকে দেখে চিৎকার করনি তো? অর্ষা এবার মুখ তুলে তাকায়, চোখ দুটো পিটপিট করে বলে, ক্যাথি? আহনাব ক্যাথিয়নকে দিকে ইশারা করে বলল, আমার বিড়াল। বিডিতে বলেছিলাম না ওর কথা? অর্ষা ঘাড় ঘুরিয়ে ক্যাথির দিকে তাকালো। ক্যাথিকে এমন গম্ভীর দেখাচ্ছে কেন? বিড়ালও রাগ টাগ করে নাকি? সে আহনাবকে কিছু বলার জন্য আহনাবের মুখের দিকে তাকায়। পরক্ষণে খেয়াল করে আহনাবের মুখটা এত কাছে কেন, এবং আরো ভালো করে লক্ষ্য করে দেখে সে তো আষ্টেপৃষ্ঠে অহনাবকে জড়িয়ে ধরে রেখেছে। সে ওটা খেয়াল করে। সে অক্টোপাসের মতো পেঁচিয়ে ধরল কি করে? আহনাব একদম হাত দুটো সরিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ সে অর্ষাকে জড়িয়ে ধরেনি। মনে মনে প্রবোধ শুনল অর্ষা, নিজেকে ধিক্কার জানালো। কি লজ্জা, কি লজ্জা! তোমার ভয় আর লজ্জা পাওয়ার শেষ হলে আমায় ছাড়ো, বলল আহনাব। অর্ষা দ্রুত ছেড়ে দেয় অহনাবকে। ক্যাথিয়ানকে কোলে নিয়ে সামনে আসতেই অর্ষা আবার চেঁচিয়ে ওঠে, চিৎকার করে বলে, ওকে নিয়ে সামনে আসবেন না। আশ্চর্য, ও কি তোমাকে খেয়ে ফেলবে নাকি? আমার ভয় লাগে। আহনাব ক্যাথিয়নকে নামিয়ে দিয়ে অর্ষাকে বলো, ফ্রেশ হয়ে খেতে আসো। অর্ষা যে রুমে ছিল সেই রুমে গিয়েই ফ্রেশ হয়ে আসে। আহনাব হালকা পাতলা কিছু নাস্তা এনে টেবিলে রেখেছে। অর্ষাকে দেখতে পেয়ে আহনাব বলল, খেয়ে নাও তাড়াতাড়ি। এত তাড়াহুড়া কেন? বাইরে যাব ওষুধ আনতে। আমি তো এখন ঠিক আছি। আহনাব কিছু না বলে খেতে লাগলো। অগত্যা অর্ষাকে চুপচাপ খাওয়া শুরু করতে হয়। খাওয়ার পর্ব চুকিয়ে আহনাব বলল, তুমি রেস্ট নাও, আমি বাইরে থেকে আসছি। অর্ষা ব্যস্ত হয়ে বলল, না, আমি এই বিড়ালের সাথে বাড়িতে থাকতে পারবো না। ওর নাম ক্যাথিয়ন। ও তো তো কি করবে? সাথে যাবে? আপনার সমস্যা না হলে যাব। মাথা নত করে নিচু সুরে বলল অর্ষা। আহনাব সেলেসে সুরে বলল, যে নিজের সমস্যার কথা ভাবে না সে নাকি এখন আমার সমস্যার কথা ভাবতে শুরু করেছে। অর্ষা আহত দৃষ্টিতে তাকায়। আহনাব বলে, রেডি হয়ে নাও। অর্ষাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বের হয় দুজন। রাতে এত সব ঘটনা ঘটে গেছিল যে সুইজারল্যান্ড আসার সব আনন্দ মাটি হয়ে গেছে। সকালবেলা সুইজারল্যান্ডের সৌন্দর্য দেখে সে অভিভূত হচ্ছে। দুপাশে থাকা বিশাল বিশাল আলপাইন গাছের মাঝখানে সরু রাস্তা, চারপাশে প্রকৃতি অপরূপ সৌন্দর্য। পথে যেতে যেতে পাশে একটা লেকও দেখতে পেল। স্বচ্ছ লেকের পানি যেন এতটুকুই ময়লা নেই কোথাও। পুরো শহর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আহনাব আজ অফিসে গেলেও না। বাইরে থেকে ফিরে এসে বাসায় রইল। ফোনে কাদের সঙ্গে যেন কথা বলল। ওষুধের ডোজ বেশি হয় দুপুরে খেয়ে অর্ষা ঘুমিয়েছিল। ঘুম যখন ভাঙে তখন বাইরে অন্ধকার। বাংলাদেশের কথা খুব মনে পড়ছে তার। বন্ধুদের ভীষণ মিস করছে সে। সবাই কেমন আছে? ওরাও কি অর্ষাকে মিস করছে? বুক চিরে বেরিয়ে আসে ভারী দীর্ঘশ্বাস। অর্ষা ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়। আহনাবকে ড্রয়িং রুমে না পেয়ে
ডাকলো সে। শুনছেন? কোথায় আপনি? পাশের রুমে দরজা খোলার শব্দ পেয়ে সে পিছু ফিরে তাকায়। ফোন হাতে আহনাব দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে বলল, ঘুম ভাঙল? অর্ষা উপর নিচ মাথা দোলালো। আহনাব বলল, বসো তুমি, আমি আসছি। অর্ষা গিয়ে সোফায় বসলো। আহনাব ফিরে এসে বলল, তোমার ফোন কোথায়? ঘরে, নিয়ে এসো। অর্ষা গিয়ে ফোনটা নিয়ে এলো। আহনাব নিজের ফোনের সিম ঢুকিয়ে দেয়, ওয়াইফাই কানেক্ট করে দিল। অর্ষা খুশি হয়ে বলল, আমি আপনাকে এখনই সিমের কথা বলতাম, থ্যাংক ইউ। আহনাব এর কথা কোনো উত্তর না দিয়ে ধমক দিয়ে বলল, এরকম স্টুপিড মার্কা একটা কাজ কিভাবে করলে তুমি? অবশ্য তুমি তো স্টুপিডই, তোমার দ্বারা এমন কর্মই সম্ভব। অর্ষা বিস্ময়ে বনে যায়। সে আবার কি করলো এখন? শান্ত মানুষটা হঠাৎ এমন ফায়ার হয়ে গেল কেন? সে কাচুমাচু হয়ে জিজ্ঞেস করে, বকেছেন কেন? কি করছি আমি? কি করছো তা আবার আমাকে জিজ্ঞেস করা হচ্ছে? একা কেন এসেছো সুইজারল্যান্ড? অর্ষা নিরুত্তর। আহনাব বলো, চুপ করে থাকবে না, বলো কেন এসেছো একা? ভয় করেনি? যদি সত্যি কোনো অঘটন ঘটে যেত? কণ্ঠ খাদে ফেলে অর্ষা বলে, আপনি আমায় নিতে এয়ারপোর্টে যাবেন ভেবেছিলাম, তাই ভয় করেনি তখন। আহনাব থমকে যায়। কি বলবে সেই কথার পিঠে? ওকে চুপ থাকতে দেখে অর্ষা মাথা তুলে তাকায়। ভয়ে ভয়ে বলে, একটা অনুরোধ করি। কি? আঙ্কেল আন্টির সাথে রাগারাগি করবেন না প্লিজ। যা হওয়ার তা তো হয়েই গেছে, রাগারাগি করলে তো আর সবকিছু সমাধান হয়ে যাবে না। আহনাব নিশ্চুপ। অর্ষা ঢোক গিলে বলো, রাগ করবেন না তো তাদের সাথে? বলেন। বুক ভরা শ্বাস নিয়ে আহনাব চিবিয়ে চিবিয়ে বলল, ননসেন্স নেই, তুমি সুস্থ হও শুধু, তোমাকে আমি বাংলাদেশে রেখে আসবো। কেন? কেন আবার কি? তুমি এখানে কেন থাকবে? আপনি কেন থাকেন? আমার ভালো লাগে তাই থাকি। আমারও এই দেশটা ভালো লেগেছে, অনেক সুন্দর তো। অর্ষা ঢোক গিলে বলল, তো আমিও থাকতে চাই। মামার বাড়ির আবদার? অর্ষা বিড়বিড় করে বলল, না, স্বামীর বাড়ির আবদার। কি বলো? কিছু বলিনি। আপনি সব সময় এমন রেগে যান কেন? তোমার মুখে তো দেখি ভালোই কথা খই ফুটেছে। সরি হয়েছে, এখন আর সরি বলতে হবে না। বাবা মা তোমার সাথে কথা বলতে চেয়েছে, ফোন দিও। আচ্ছা, রাতে কি খাবে? আপনার ইচ্ছে। আহনাফ একটু চুপ থাকলো, এরপর বলে, এখন কি খাবে? চা নাকি কফি? ইচ্ছে 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 সব যদি আমার ইচ্ছে হয়, তাহলে এখানে আসার আগে আমার ইচ্ছে জানতে চাওনি কেন? বিরক্ত হয়ে বলল আহনাফ। অস্বাভাবিক ঢোক গিলে সোফা থেকে উঠে এক পা দুপা করে পিছনে থাকে, উদ্দেশ্য দৌড়ে রুমে চলে যাবে। তার আগে সে পিছনে না দেখে ক্যাথির পায়ে পাড়া দেয়। সঙ্গে সঙ্গে দাঁত মুখ খিচে ক্যাথি ম্যাও করে ওঠে। অর্ষাকে আর পায়কে সে ভয়ে দৌড় দিয়ে আহনাপের পিছনে লুকায়। আহনাপের পরনের টি শার্ট খামচে ধরে বলে, ও সবসময় আমার সামনে কেন পড়ে? একটু কিছু হলেই তুমি কেন আমায় জড়িয়ে ধরো? অর্ষা বলল কি? আর তার কথার পিঠে আহনাপ এটা বলল কি? তাই সে লক্ষ্য করে দেখল আহনাপের কথা সত্য। সে সত্যি পিছন থেকে জড়িয়ে ধরেছে। তৎক্ষণাৎ ছেড়ে দিয়ে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলার চেষ্টা করে বলল, কই না তো। এরপর সেখান থেকে সরতে গিয়ে সোফায় সাথে পা লেগে সোফাতে পড়ে যায়। ভয়ে মৃদু চিৎকার দিয়ে ওঠে। এখানে সে কি মাথায় স্ক্রু ঢিলা হয়ে গেছে নাকি তোমার? এমন বিহেভিয়ার করছো কেন? অর্ষা হাসার চেষ্টা করে বলল, না মানে শরীরটা মনে হয় আমার খারাপ লাগছে। একটু নড়তে গিয়ে আবার হলো বিপরীত ঘটনা। এবার তো সোফা থেকে সোজা নিচে পড়ে গেল। ওর একেকবার একেক রকম কাণ্ডে আহনাব অবাক না হয়ে আর পারল না। সে অর্ষার দিকে এক হাত বাড়িয়ে দিয়ে বলল, ওঠো। অর্ষার জ্বরে রেশ কাটে পরের দিন সকালে। এখন সে পুরোপুরি নিজেকে সুস্থ অনুভব করছে। বিপত্তিবাদে পূর্বে করা তার আচরণের জন্য না জানি কত কি সে বলেছে, করেছে। বুক ভরে শ্বাস নেয় সে। বাংলাদেশে এখনো কারো সাথে যোগাযোগ করা হয়নি। গতকাল রাতে লজ্জায় দৌড়ে সে যে রুমে চলে এসেছে তার বেরই হয়নি। আহনাপ অবশ্য দরজার ওপাশ থেকে বলছিল, খাবার টেবিলে আছে, খেয়ে মেডিসিন নাও। আলসেমিতে অর্ষা ওঠা হয়নি আর খাওয়াও হয়নি। সে চটজলদি ফ্রেশ হয়ে নেয়। সকাল সকাল গোসল করায় শরীর ও মন দুটোই আরো বেশি ফ্রেশ লাগছে এখন। জানালার পর্দা সরিয়ে জানালাটা মেলে দেয়। এক ফালি
রোদ্দুরের সঙ্গে তীর তীর করে ঘরে প্রবেশ করে মৃদুমন্দ বাতাস। চুল থেকে তোয়ালা খুলে ভালো করে মুছে নেয়। এরপর তোয়ালা কোলে নিয়ে বিছানায় বসে। হোয়াটসঅ্যাপে গিয়ে দেখে বন্ধুদের অনেকগুলো মেসেজ এসেছে। আমেনা বেগম ও মেসেজ করেছিলেন, শুধু আহিলের কোনো মেসেজ নেই। সে সর্বপ্রথম কলটি ভয়ে ভয়ে আহিলকেই করে। ফোন রিসিভ করার সম্ভাবনা শূন্যের কোঠা জেনেও সে কল করে। নিশ্চয় অনেক রেগে আছে আহিল, হয়তো আর কথাও বলবে না। তার চিন্তা ভাবনাকে মিথ্যা প্রমাণিত করে আহিল ফোন রিসিভ করল। অর্ষা কিছু বলার পূর্বেই আহিল বলল, কি অবস্থা, কেমন আছিস? আহিলের স্বাভাবিক ব্যবহার ঘাবড়ে যাওয়া অর্ষা রাগ ঝাড়ল, বকলে হয়তো একটু স্বস্তি লাগতো। শুনছিস? বলল আহিল। অর্ষা আমতা আমতা করে বলল, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই? আলহামদুলিল্লাহ। জ্বর কমেছে? অর্ষা অবাক হয়, বিস্ময় নিয়ে জানতে চায়, তুই জানতিস? রেনু আবার কাছে শুনছি। তুই কি আমার উপর রাগ করে আছিস আহিল? না না। তুই এভাবে কেন কথা বলছিস? আমার ভয় হচ্ছে। তুই আমার বকাদের রাগ দেখা, তাও এখন এমন স্বাভাবিক আচরণ করিস না। খুব অভিমান হয়েছে না? আহিল একটু হাসলো বোধ হয়। বলল, রাগ অভিমান সবার উপর করা যায় না, অধিকার থাকা লাগে। আগে আমরা শুধু বন্ধু ছিলাম, এখন আমাদের অন্য একটা সম্পর্ক রয়েছে। আমার আপন ভাইয়ের ওয়াইফ তুই। বন্ধুত্বের অধিকার মিউরে গেছে এখন। তোর সংসার স্বামী এক প্রায়োরিটি শীর্ষে। একটা বিবাহিত মেয়ের জীবনে এমনটা হওয়া স্বাভাবিক। এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই, শুধু আফসোস একটা জায়গাতে। আমার রাগকে দেখতে গিয়ে আমার ভালো চাওয়াটাও কেউ দেখলি না। আমি নিশ্চয় কখনো তোর খারাপ চাইনি, এখনো চাই না। ভাইয়ের সাথে তোর বিয়েটা যেভাবেই হোক না কেন, আমি চাই তুই ভাইয়ের সাথে সুখী হ। আমার ভাইয়ের মানুষটা অনেক ভালো, হয়তো পরিস্থিতি তোকে অনেকটা বদলে দিয়েছে, কিন্তু সময়ের সাথে সাথে দেখবি সব ঠিক হয়ে গেছে। অর্ষা নিরুত্তর। কিছুক্ষণ দুপাশে নীরবতা বজায় থাকে। এরপর আহিল বলল, অফিসে আসিস, রাখছি এখন। ঠিকমতো খাওয়া দাওয়া করিস, ভালো থাকিস, আল্লাহ হাফেজ। ফোন কাটার পর অর্ষা কিছুক্ষণ থম মেরে বসে থাকে। অনুশোচনায় দগ্ধ হচ্ছে সে। সত্যি তো, কি হতো একটাবার যদি সাহস করে আহিলকে সব জানাতো সে? সারাটা জীবন সে বোকাই রয়ে গেল। বুক ভরা শ্বাস নিয়েও মনের শান্তি নিচ্ছে না। কোথাও যেন একটা শূন্যতা, পরাণ টিকছে না তার এ দেশে। নিঃসন্দেহে সুইজারল্যান্ড অপরূপ একটি দেশ, কিন্তু তবুও নিজের জন্মভূমি, নিজের মাতৃভূমির প্রতি যেই টান ভালোবাসা প্রতিটা মানুষের মনে রয়েছে, তার কাছে তো অপার সৌন্দর্য। তবে হ্যাঁ, দেশের প্রতি এত টান থাকারও হেতু রয়েছে। বিশেষ হেতুটি হচ্ছে প্রিয়জন, প্রিয় মানুষ। অর্ষার প্রিয় মানুষ বলতে শুধু গ্যাঞ্জাম পার্টির সদস্য কেয়ার তিয়াসী ছিল। কিয়া যে কোথায় আছে, কেমন আছে, সেটা সেই জানে না। অন্যদিকে ভাই ভাবিকে সে বিশেষ প্রিয় ভাবলেও ওরা তো প্রতিটা মুহূর্তে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিত আপন হয়েও তারা ঠিক কতটা পর। আর এভাবেই এই দুটি আপন মানুষের মনে আঙিনা থেকে ধীরে ধীরে বিলুপ্ত ঘটেছে। সম্প্রতি সে সুইজারল্যান্ডে আসার পর আরো কিছু প্রিয় মানুষের শূন্যতা উপলব্ধি করতে পেরেছে। এর মধ্যে রয়েছে জহির চৌধুরী, আমেনা বেগম, রেনু আপা আর স্কুলের বাচ্চারা। বাচ্চাগুলো যখন শুনল অর্ষার চাকরিটা ছেড়ে দিয়েছে, তখন কত অনুনয় বিনয় না করছিল ওরা। বারবার অনুরোধ করে বলেছিল অর্ষা যেন স্কুল থেকে চলে না যায়। মন চাইলে কি আর সব অনুরোধ রাখা যায়? যায় না, আসলে সম্ভব হয়ে ওঠে না। পারতপক্ষে অর্ষার পক্ষেও বাচ্চাগুলো অনুরোধ রাখা সম্ভব হয়ে ওঠেনি। বিছানা ছেড়ে উঠে ভেজা তোয়ালাটা বারান্দায় মেলে দেয় সে। এরপর ফোন করে আমেনা বেগমকে। তিনি দুবার রিং হতেই ফোন রিসিভ করেন। হয়তো ফোন তখন হাতেই ছিল। উৎকণ্ঠিত হয়ে তিনি জিজ্ঞেস করেন, অর্ষা মা, তুমি ভালো আছো? মা ডাকটা সে যতবার জহির চৌধুরী এবং আমেনা বেগমের মুখে শুনে, ততবার তার অন্তরে প্রশান্তি ছেয়ে যায়। মনে হয় এর চেয়ে শ্রুতিমধুর ডাক আর কিছুই কখনো হতে পারে না। অর্ষা ক্ষীণস্বরে বলল, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা ভালো আছেন? ওপাশ থেকে দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল। তিনি বলেন, আমাদের আবার ভালো থাকা, দুশ্চিন্তায় নাওয়া খাওয়া ঠিকমতো হয়নি। তুমি
সত্যি ভালো আছো বলো? হ্যাঁ আন্টি, আমি ভিডিও কল দিচ্ছি। তিনি কল কেটে ভিডিও কল দিলেন। স্নিগ্ধ অর্ষাকে দেখে এতক্ষণ বাদে মনে হলো তার বুকের ওপর থেকে ভারী পাথরটা নেমে গেছে। তিনি নীরব থেকে কিছুক্ষণ শুধু তাকিয়ে রইল। অস্বস্তি ফিল হলে অর্ষা চুপ করে রইল। মুগ্ধ কণ্ঠে আমিনা বেগম বলেন, মাশাআল্লাহ, আমার মেয়েটা কি ভীষণ সুন্দর। অর্ষা বেশ লজ্জা পেল। সরাসরি প্রশংসা যে কোনো মানুষকে লজ্জায় ফেলতে সক্ষম। সেই সময় দরজায় টোকা পড়ে। অর্ষা ফোন হাতে নিয়ে দরজা খুলে দেয়। আহনাফ এসেছে। ফোনের ওপাশ থেকে আমিনা বেগম জিজ্ঞেস করলেন, কে এসেছে? অর্ষা আবার আগের জায়গায় এসে বসে বলল, আপনার ছেলে দেব। না, ওর সাথে পরে কথা বলতে পারবো। আগে তোমার সাথে বলি, সকালে খেয়েছো তুমি? না, একটু আগে ঘুম থেকে উঠলাম। কত বাজে খেয়াল করেছো? এখনো খাওনি কেন? খাওয়া দাওয়া কিন্তু ফাঁকিবাজি চলবে না একদম। অর্ষা মৃদু হেসে বলো, আচ্ছা, তোমার জ্বর কমেছে? হ্যাঁ। আঙ্কেল কোথায়? সে আজ অফিসে গেল। জরুরি একটি মিটিং আছে, তোমার সাথে কথা বলবে বলে কাল অনেক রাত অবধি জেগেছিল। এ কথা শুনে অনুশোচনায় দগ্ধ হয় অর্ষা। বিমর্ষ স্বরে বলে, সরি আন্টি, শরীরটা খুব খারাপ লাগছিল তাই ঘুমিয়ে পড়েছিলাম। ধুর পাগলি, সে অফিস থেকে এলে আমি ফোন দেবো তোমায়। আচ্ছা, আপনি খেয়েছেন সকালে? হ্যাঁ মা। রেনু আপা কেমন আছে? ভালো আছে। কথা বলবে? আমেনা বেগম রেনুকে ডেকে দিলেন। রেনু ভীষণই খুশি হয়ে অর্ষা তার সাথে কথা বলতে চেয়েছে বল। সে হাসি হাসি মুখে জিজ্ঞেস করলো, আপা ভালো আছেন? অর্ষা মৃদু হেসে বলল, হ্যাঁ। আপনি ভালো আছেন? হ, তয় আপনার কথা অনেক পরে। বাড়িটা আবার খালি হইয়া গেল। অর্ষা গোপনে দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমিও আপনাদের সবাইকে অনেক মিস করি রেনু আপা। অর্ষার কথা বলতে বলতেই খেয়াল করেছে আহনাব তৈরি হচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে যখন পারফিউম স্প্রে করছিল শরীর, তখন অর্ষার মাথা ঘুরে যাওয়া জোগাড়। না, আহনাবের সৌন্দর্য নয়, বরং সে পারফিউমের ঘ্রাণে মুগ্ধ। মাতাল করা ঘ্রাণ। বারবার কথার তাল কেটে যাচ্ছে তার। সে আরো কিছুক্ষণ কথা বলে কল কেটে দেয়। হঠাৎ করে তার পূর্বে বেশ কিছু কথা মনে পড়ে যায়। সেখানে আহনাব আর তার সাথে খারাপ ব্যবহার করেছিল। অসামান্য আহনাব পরিস্থিতির শিকার বলেই এমন ব্যবহার করে ফেলেছিল। কিন্তু তবুও মন তো সেসব মানে না। সে তো একরাশ বিষণ্ণতা নিয়ে চুপটি করে বসে থাকে। এখানে আসার পর অবশ্য আহনাব তার অনেক টেক কেয়ার করেছে। এতেই আহনাবের ওপর থেকে অর্ধেক অভিমান তার উবে গেছে। আহনাব শার্টের হাতা ফোল্ড ফোল্ড করতে করতে অর্ষাকে জিজ্ঞেস করে, কাল রাতে খাওনি কেন? অর্ষা গম্ভীর হয়ে বলল, ঘুমিয়ে পড়েছিলাম। অর্ষাকে হঠাৎ গম্ভীর ও চুপচাপ দেখে আহনাব পুনরায় প্রশ্ন করে, কি হয়েছে? অর্ষা প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকায়। আহনাব পাশে চেয়ারে বসে ফোন চাপতে চাপতে বলে, কাল তো বেশ চঞ্চল ছিল দেখলাম, আজ কি হলো? কিছু না, মন খারাপ। তেমন কিছু নয়। তোমরা মেয়েরা এক এক সময় এক এক রকম বর্ণ ধারণ করো, বোঝা মুশকিল হয়ে পড়ে। বুঝলাম না। কিছু না, আমি অফিসে যাচ্ছি। কিছুক্ষণ পর একজন মেট আসবে। সে আমার পুরাতন মেট ছিল। এখন থেকে এখানেই থাকবে। কিছু প্রয়োজন হলে তাকে বলবে। তাকে ছাড়িয়েছিলেন কেন? অফিসের কাজে এক এক জায়গায় থাকতে হতো, তাই প্রয়োজন হয়নি। এখন তোমার দেখাশোনা করার জন্য হলেও কাউকে দরকার। আমি তো অফিস বাদ দিয়ে সবসময় বাসায় থাকতে পারবো না। তোমার যাই দরকার হোক না কেন তাকে বলবে, আমি আজ তাড়াতাড়ি ফিরে আসবো। আচ্ছা। আহনাব চলে যাওয়ার সময় অর্ষা পিছু থেকে বলে, আপনার বিড়ালটাকে বলবেন হুটহাট যেন আমার কাছে না আসে। আহনাব ভুরু কুঁচকে তাকায়। কয়েক সেকেন্ড চুপ করে বলে, কিছুক্ষণ পর হানি এসে নিয়ে যাবে। আমি অফিস থেকে ফেরার পর আবার নিয়ে আসবো। এই হানিটা আবার কি? জিজ্ঞেস করার পূর্বে আহনাব চলে যায়। সে উঠে গিয়ে দরজা লক করে আবার ফিরে আসে। খিদে পেয়েছে ভীষণ। কিছু খাওয়ারটা জরুরি। সে ডাইনিং টেবিলে দেখে আহরাব নাস্তা বানিয়ে ঢেকে রেখে গেছে। বাটার লাগানো ব্রেড, ডিম পোস্ট, জুস আর দুধ। এছাড়াও এমনিতে ফলমূল তো আরও আছে।
সে একটা ব্রেড আর জুস খেয়ে উঠে যাচ্ছিল, তখন কলিং বেল বাজে। সে ডোর গ্লাস দেখতে পায় অতিরিক্ত ফর্সা করে মাঝবয়সী এক মহিলা। তার সাথে রয়েছে ৬-৭ বয়সী একটি ছেলে। অর্ষা দরজা খুলে দিতেই মহিলাটি তার পরিচয় দিল, অর্থাৎ উনি আহনাপে বলে রাখা সেই মেয়েটি। দরজা থেকে সরে দাঁড়ায় অর্ষা। মহিলাটি ব্যাগ নিয়ে ভিতরে প্রবেশ করে। ভদ্রতাসূচক অর্ষা ওদের জন্য দুটো গ্লাসের জুস নিয়ে আসে। মহিলাটি ভীষণ খুশি হয়। অর্ষা বেশ প্রশংসাও করে। অর্ষা বিনয়ের সাথে ওদের বলল, আপনারা নাস্তা করেছেন? ছেলেটি তুর্কিশ ভাষা বলল, না, আমি ভীষণ ক্ষুধার্ত। এই ভাষা অর্ষার বোধগম্য হলো না। মহিলাটি তখন ইংরেজি ট্রান্সলেট করে বলল, আমরা তুর্কিশ, তো তাই এই ভাষা কথা বলি। তোমার সাথে ইংরেজিতে বলব, সমস্যা নেই। ওর খিদে পেয়েছে, এটাই বলছে। অর্ষা হেসে ওদেরকে খেতে দিয়ে গেল। কথা বলে জানতে পারল মহিলাটির নাম লিলিয়া আর ছেলেটির নাম ইসমিত। হাজব্যান্ডের সাথে থাকে না সে, ছেলে নিয়ে আলাদাই থাকে। ওদের সাথে গল্প মধ্যখানে আরো একবার দরজা টোকা পড়ে। অর্ষা দরজা খুলে দেখতে পায় ফুটফুটে পুতুলের মতো একটা বাচ্চা মেয়ে। কালো একটা ফ্রক পরেছে, মনে হচ্ছিল যেন স্বর্গের ফুল। মেয়েটির পরিচয় দিয়ে বলল, হাই, আমি হানি। অর্ষা হেসে প্রত্যুত্তর করল, আমি অর্ষা, আমি তোমার কথা জানি। অর্ষা ভারী অবাক হয়ে বলল, তাই নাকি? কে বলেছে আমার কথা? আহনাব ভাইয়া। ও আচ্ছা। ক্যাথিয়ন কোথায়? আমি ওকে নিতে এসেছি। অর্ষা ভাবছে, সত্যিই তো, বিড়ালটাকে তো সে সকাল থেকে কোথায় দেখলো না, গেল কোথায়? সে শুকনো মুখ করে বলল, আমি তো জানি না। লিলিয়া তখন বলল, তুমি ভয় পাও বলে ক্যাথিকে পাশের রুমে আটকে রেখেছে। অর্ষা অবাক হয়, আবার একটু ভালো লাগছে ওর কথা আহনাব ভাবছে বলে। অন্যদিকে বেচারা ক্যাথির জন্য একটু মায়াও লাগছে। হানি দরজা খুলে ক্যাথিকে নিয়ে আসে। অর্ষা থেকে বিদায় নিয়ে নিজের বাড়িতে চলে যায়। আহনাব সেই রুমে গত 2 রাত থেকেছিল। সেই রুমে এখন থেকে লিলিয়া আর স্মিথ থাকবে। অর্ষার মনটা ভীষণ হয়ে যায়। আহনাবের রুমে তো কোনো সোফা, তাহলে সে কোথায় ঘুমাবে? হলো রে। লিলিয়া অর্ষাকে বলো, তোমার শরীর এখন দুর্বল আছে, তুমি গিয়ে রেস্ট নাও। অর্ষা ঘরেই ফিরে এলো। এবার বন্ধুদের সাথে কথা বলা প্রয়োজন। সে প্রথমে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলে সবাইকে অ্যাড করে। তারপর মেসেজ লিখে, কেমন আছিস তোরা? রেশমি লিখে, বেয়াদব, এতদিন পর কথা হচ্ছে, কল না দিয়ে টেক্সট করছিস কেন? আশিক লিখবে, হা হা, ভিডিও কল দে, দেখি তোরে। ইয়েস, আমিও দেখতে চাই। খেয়ে দেখি মোটা হয়ে গেছিস তুই, লিখলো দিদার। দিদারের রিপ্লাইতে জুই লিখলো, তোর খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কথা নেই মুখে। লামিয়া বিরক্ত হলো, কথা বাড়াতে না দিয়ে ভিডিও কল দে, একে একে সবাই জয়েন হোক। অর্ষা ভেবেছিল আহিল হয়তো আসবে না, এখানেও সে অর্ষাকে ভুল প্রমাণিত করে। সেও জয়েন হয়। সবার উদ্দেশ্য বলে, আমি অফিসে আছি, ফাইল দেখছিস, তোরা কথা বল, আমি লাইনে থাকবো। আহিল কথা বলুক না বলুক, ওদের সাথে সে থাকবে, এতেই সকলে খুশি। মিউট করে ফোনটা ডেস্কের ওপর রাখে আহিল আর নিজের কাজে মনোনিবেশ করে। লামি অর্ষাকে বল, চোখ মুখ এমন শুকিয়ে গেছে কেন? পোকারানি। অর্ষা বলল, জ্বর এসেছিল। এখন কেমন আছিস? ভালো। তোদের কি অবস্থা? সবাই বলো, আমরা ভালো আছি। অর্ষা জুয়ের উদ্দেশ্যে বলল, তুই কি রান্না করছিস নাকি? হ্যাঁ। আশিক পিঞ্জু মেরে বলল, ঠিকই আছে, আর কত বসে বসে খেতে চাস, কাজ করে খা। জুই ধমক দিয়ে বলল, বেয়াদ্দপ, তুই চুপ কর। এই বাড়িতে কাজের লোক আছে, বুঝেছিস, কিন্তু আমার রান্না করতে ভালো লাগে, তাই আমি রান্না করি। দিদার বলল, ওরে বাপরে, কোন জন্মে তোর আমগো রান্না কইরা খাওয়াইলিরা? রেশমিও সাপোর্ট দিল দিদারকে, বলল, হ্যাঁ তাই তো। জুই আমতা আমতা করে বলল, সমস্যা কি? খাওয়াবো না একদিন। এখন তোরা চুপ কর তো, অর্ষার সাথে কথা বলতে দে। আশিক বাদ, সে যে বলল, তুই চুপ কর, অর্ষার সাথে আমার গুরুত্বপূর্ণ একটা কথা আছে। এই ভিডিও কলে
আইসাও পারলে মারামারি করে, অসভ্যগুলা। আমারে সুযোগ দিচ্ছে না, বিরক্ত হয়ে বলল লামিয়া। ওর কথা অবশ্য কেউ আমলে নিল না। আশিক বলল, অর্ষা শোন। শুনছি বল, বলল অর্ষা। তুই যখন সুইজারল্যান্ড থেকে দেশে আসবি তখন আমার জন্য একটা কম্বল আনিস। সবার কথা শুনে হাসতে শুরু করে। আশিক ধমক দিয়ে বলে, আশ্চর্য, তোরা হাসছিস কেন? জুই ক্যাবিনেটের ওপর পা ঝুলে বসে হাসতে হাসতে বলে, এত কিছু থাকতে শেষমেশ কম্বল আনতে বলছি? জুই চুপচাপ রান্না করেন তুই, নয়তো জোর করে দিব খাইয়ে। কাঁচা মাছকে জুই বমি করার ভান ধরে বলে, ইয়ে আঙ্কেলের বাচ্চা, খাচ্চর পিচাস। আশিক যেন শুনেও শুনল না, এমনভাবে সকলের উদ্দেশ্যে বলল, দাঁত পাটিটি বের করে না হেসে আমার কথা শুনে সবাই। সামনে তো শীত আসতেছে, আমার তো আর বউ নেই, সো শীতের কম্বলই আমার মতো মিসকিনদের সম্বল। ক্লিয়ার? সকলে সমস্বরে হেসে বলল, ক্লিয়ার। সবার সাথে কথা বলে অর্ষা হাতে ছিল অফুরন্ত সময়। কি করে সময় কাটাবে সেটা সে কিছুতেই বুঝতে পারছে না, তাই ঘর থেকে বের হয়। লিলিয়া রান্নাঘরে ছিল, অর্ষাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করে, কিছু খাবে? অর্ষা দুদিকে মাথা নেড়ে বলল, না। সে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। সোফায় পায়ের উপর পা রেখে স্মিথ আধশ অবস্থায় বসেছিল, ওর হাতে একটা গল্পের বই। খুবই মনোযোগ দিয়ে সে বইটা পড়ছিল বলে মনে হচ্ছে অর্ষার। সে স্মিথের দৃষ্টি আকর্ষণ করতে গলা পরিষ্কার করে কাশি দিল। স্মিথ চোখ তুলে তাকায়, অর্ষাকে দেখে সোজা হয়ে বসে। অর্ষা হেসে ওর সাথে ভাব জমানোর চেষ্টা করে। ওর পাশে বসে জিজ্ঞেস করে, তুমি কি পড়াশোনা করো? স্মিথ মাথা নেড়ে বলল, ক্লাস 1। ও বাইরে যাবে? আমি তো এখানকার কিছু চিনি না, দূরে যাবাও না, স্যারও নিষেধ আছে। স্যার কে? আহনাফ স্যার। স্মিথ আহনাফ বল, ঠিকই, তবে নামটা শোনা গেল আনাফ, অর্থাৎ উচ্চারণের সময় হ উচ্চ ছিল। অর্ষা ঠোঁট উল্টে বলল, ওকে, ছাদে তো যাওয়া যাবে। স্মিথ বলল, হ্যাঁ। স্মিথ অর্ষাকে সাথে করে বাইরে নিয়ে গেল। বাড়ির পিছ দিকটা ছাদে যাওয়ার জন্য সিঁড়ি রয়েছে, লোহার তৈরি পাকানো সিঁড়ি। সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় আনন্দ অনুভব করছিল অর্ষা। তা তো বেশ ভালোই লাগছিল। ছাদে উঠতে দমকা বাতাসে জামা কাপড় চুল শুরু করে। বাতাসের তোড়ে তো নিজে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারছে না। ঝলমলে রোদে আলোয় সুইজারল্যান্ড প্রকৃতির সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে গেছে। দূর দূরান্ত যেদিকে দৃষ্টি যায় সেদিকে বিশালাকৃত সবুজ মহিরুহে ঘেরা। আস্মিত বাতাসে তার ওড়নাটা উড়ে নিচে পড়ে যায়। তড়িঘড়ি করে সে এবং স্মিথ রেলিংয়ের কাছে যায়। ঝুঁকে নিচে তাকিয়ে দেখে আহনাফ মাথা উঁচু করে ছাদের দিকে তাকিয়ে রয়েছে, আর ওড়নাটা পড়ে আছে তার পায়ের সামনে।